পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা ৩০। আকাশে মেঘেরা নিদারুণ ভিড় করেছে। তুলোর মতো কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। হুট করে এমন আবহাওয়ায় কোনো কারণই খুঁজে পেল না নিহারিকা। এই তো দুপুরে একদম কাঠফাটা রোদে পুড়ে যাচ্ছিল সব। হুট করে বিকেলে এমন অবস্থা কি মানা যায়? তবে এই ঋতুতে এমনই হয়। মেঘলা আকাশের সাথে বেশ হাওয়াও বইছে। রাবেয়া বানু তড়িঘড়িতে নিহারিকা এক দৌড়ে গিয়ে ছাদ থেকে সব কাপড় নিয়ে আসে। এরপর নিজের ঘরে গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দেয়। পর্দা সরিয়ে ঘরের কৃত্রিম আলো নিভিয়ে অনেকদিন পর নিজের বুক সেলফ থেকে একটা বই হাতে নেয়। তার সবচেয়ে পছন্দের বই, পরিণীতা। আর তাই বোধহয় মন খারাপ হলে এই বই ছুঁতেই প্রশান্তি বিরাজ করে তার বুকে। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে জানালার পাশে বসে পড়ল। টিপ টিপ করে বৃষ্টি আসা শুরু করেছে। শীতল আবেশে পুরো ঘরটা সুবাসিত হতেই নিহারিকা বুক ভরে শ্বাস নেয়। খুব যত্ন করে পড়তে শুরু করে বইটা। টিপটিপ বৃষ্টির কারণে জানালার কাছে পানির বিন্দুকণা জমে আছে। সেই সারাটা দিন ফোনের দিকে অকুল হয়ে তাকিয়ে থেকে নিরাশ ও হতাশ হয়ে ফোনটা বিছানায় অবহেলায় ফেলে রেখেছিল নিহারিকা। অথচ এত এত আকাঙ্ক্ষার শেষে প্রায় 11 ঘন্টা পর নিষ্ঠুর ফোনটার মেসেজ নোটিফিকেশনের শব্দ আসে। মনোযোগ দিয়ে বইয়ে চোখ রাখা নিহারিকা চমকে বিছানার দিকে তাকায়। মেসেজ এসেছে নাকি? অবাধ্য বেপরোয়া নির্লজ্জ মনটা অভিমান ভুলে টলে দৌড়ে বিছানায় গিয়ে বসতে বাধ্য করল নিহারিকাকে। তড়িঘড়ি করে ফোন নিয়ে এসে দেখল আসলেই মেসেজ এসেছে। ইরফানের কাছ থেকে মেসেজ এসেছে। সকালে সেই মেসেজগুলো খুব বাজেভাবে কষ্ট দিয়েছে নিহারিকাকে। নইলে ফোনের স্ক্রিনে চোখের পানি টপ টপ করে পড়তো না। তাই অভিমানে নিহারিকা আর মন চাইল না এখন মেসেজটা ওপেন করে দেখতে। হয়তো আবারও তেমনই নিষ্ঠুর কথাবার্তা লিখে পাঠিয়েছে সেই লোক। আবার বেহায়া মনটা চাইছে মেসেজটা ওপেন করে পড়তে। মনের কথা শুনল নিহারিকা। আস্তে ধীরে মেসেজটা ওপেন করে পড়তে শুরু করলো। যেখানে প্রথমেই বোল্ড করে লেখা, সরি নেহা, আই এম সরি, আমার বাজে আচরণের জন্য মাফ চাই। যদিও আমি জানি না তুমি কেন অভিমান করেছ। আমি সত্যিই বুঝতে পারিনি, এখনও পারছি না। আন্দাজ করেছি কিছু একটা, তবে সেটা বলবো না, কারণ সেটা হলে তুমি মস্ত বড় বোকা। তবে আমিও কম বোকা নই, নইলে এত সময় নিতাম না উপলব্ধি করতে। আমাকে কি কোনোভাবে ক্ষমা টমা করা যায় না? বিশ্বাস করো, এরপর থেকে আর কখনো এভাবে কথা বলবো না। প্রমিস, তুমি যা চাইবে তাই দেব। সব দোষ আমার, যা খুশি তাই শাস্তি দিও, চলবে না? প্রথম মেসেজটা পড়ার সাথে সাথে নিহারিকার মন চাইল আবেগে আপ্লুত হয়ে কান্নাকাটি করতে। বেহায়া মনটা আসলেই বেশ ছলচাতুরি করে, নইলে এইটুকুতেই কি সে গলে যেতে পারে? বারবার মেসেজটা পড়ল নিহারিকা। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল, তবে চোখের কোণে পানিও জলজল করছে। বার্তা প্রেরণকারী বোধহয় পছন্দ করেনি বিষয়টা। আবারও আরেকটা মেসেজ এলো। এবারে হয়তো অন্য ভঙ্গিতে বলেছে লোকটা, আমি সকাল থেকে কিছু খাইনি, সারাদিনে খিদেও লাগেনি। অস্থিরতায় দুদণ্ড বসে থাকতে পারছি না, মাথা ব্যথা করছে, বুক দুরু দুরু করছে বাজেভাবে। ভেবেছিলাম হার্টের সমস্যা হচ্ছে নাকি। পরে উপলব্ধি করলাম একজনকে কষ্ট দেওয়ার কারণে আমারও খারাপ লাগছে। বিষয়টা অস্বাভাবিক না? আমি বেশ ভালো ও দয়ালু মানুষ, তুমি তো জানোই। তাই এখন ক্ষমা চেয়ে বিষয়টা মিটমাট করা না পর্যন্ত আমি নিঃশ্বাস নিতেও পারছি না। একটু মার্জনা করে যদি আপনি মাফ করে দিতেন তাহলে ইরফান কবির বেঁচে যেত। ফিক করে হেসে ফেলল নিহারিকা। চোখের পানি মুছে হেলান দিল বিছানায়। এই মেসেজেরও কোনো জবাব দিল না। আর প্রেরণকারী কোনো জবাব না পেয়ে আবারও মেসেজ করে বলল, আর কতক্ষণ ভিজতে হবে আমাকে? একটু বারান্দায় আসা যায় না? পরে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে কিন্তু তোমাকেই সেবা করতে হবে। চমকে থমকে গিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল নিহারিকা। অবাক নয়নে ফোন থেকে চোখ সরিয়ে বারান্দার বন্ধ দরজার দিকে তাকালো। ইরফান কবির কি এসেছে? বাড়ির বাইরে দাঁড়িয়ে মস্তিষ্ক না চাইলেও আবারও সেই মনের প্ররোচনায় সব ফেলে দৌড়ে বারান্দায় চলে এলো নিহারিকা। রেলিংয়ে ভর দিয়ে আশেপাশে অস্থির দৃষ্টিতে তাকালো। বেশ ভালোই জোরে বৃষ্টি আসা শুরু হয়েছে। নিহারিকাও ভিজে গেল অনেকখানি। সে তবুও দৃষ্টি এপাশ ওপাশ করে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজল এবং পেয়েও গেল। সারাটা দিন মানুষটাকে না দেখায় ক্ষয়ে যাওয়া মনটুকু দিয়ে প্রাণ ভরে তাকে দেখল নিহারিকা। অভিমানে চোখ দিয়ে পানি পড়ল। বৃষ্টির পানিতে তা বোঝা গেল না। গাড়ি নিয়ে এসেছে ইরফান। গাড়িতে হেলান দিয়ে সে তাকিয়ে রয়েছে নিহারিকার ঘরের বারান্দার দিকে। সাদা শার্টটা ভিজে একাকার।
বৃষ্টিতে পুরো ভিজে যাওয়ায় বেশ দুর্বল ও অসহায় দেখালো তাকে। নিহারিকা কিছুই বলল না, সেও তাকিয়ে রইল। ইরফান এবারে গাড়ি থেকে একটু সরে দেয়ালের কোনায় গিয়ে ফোন হাতে নিয়ে কল করলো নিহারিকাকে। নিহারিকা আবারও ছুটে এলো ঘরে, ফোনটা হাতে নিয়ে কল ধরতে গিয়েও ধরল না, সেভাবেই বারান্দায় এসে দাঁড়ালো। ইরফান ভ্রু কুঁচকে আবারও কল দিল। নিহারিকা এবারে শুকনো ঠোক গিলে কল ধরে ফোন কানে গুঁজল। ইরফান কাতর স্বরে বলে উঠল, বাসায় চলো প্লিজ। নিহারিকা চোখ কুঁচকে তাকিয়ে রইল বৃষ্টিতে সিক্ত ইরফানের দিকে। বিরক্তি নিয়ে রাগ অভিমান মিশিয়ে জোর গলায় বলল, কেন? আমার মতো স্বার্থপর কেন আপনার বাসায় যাবে? আপনার বাসায় আপনিই যান। ইরফান ক্লান্ত ভঙ্গিতে বলল, খালি হাতে শ্বশুর বাড়িতে পা রাখতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি বাধ্য করছো। আমি ভেতরে গেলে কিন্তু তোমাকে যে কোনোভাবেই আনতে পারি। নিহারিকা অবাক গলায় বলল, জোর জবরদস্তি করবেন? প্রয়োজন পড়লে অবশ্যই। মগের মূল্যক নাকি? যখন যা মন চায় তখন তা করবেন। মন চাইলো আমাকে অপমান করতে করলেন, আবার মন চাইলো আমাকে নিয়ে যেতে এখন নিয়ে যাবেন। ইরফান কিছুক্ষণ চুপ রইল, এরপর বলল, কেউ একজন কথা দিয়েছিল সারা জীবন আমার পাশে থাকবে, অথচ বেইমানি করছে এখন। তাকে কি করা উচিত বলো তো? ইরফানের এখনও জোর গলা ও গর্বিত কণ্ঠস্বর শুনে নিহারিকা জেদ ধরে ফোন কেটে দিল। মায়া হচ্ছিল একটু, বেচারা লোকটা বৃষ্টিতে ভিজছে, কিন্তু পরে মায়াও পালিয়ে গেল। জল্লাদ লোক, ভিজুক, আরও ভিজুক, পিছলে পড়ে কাদায় গড়াগড়ি করুক। নিহারিকা ঘরে চলে এসে বালিশে মুখ গুজে রইল। একটু পর বাসার কলিং বেলের আওয়াজ শুনতেই আবারও সজাগ হয়ে মাথা তুলে তাকালো নিহারিকা। ভাবল কিছুক্ষণ, নিলয় বাড়িতে রয়েছে। সে ভার্সিটি থেকে আসার পর নিহারিকার মুখ দেখে আন্দাজ করেছিল কিছু একটা হয়েছে। পরবর্তীতে বড় ভাইয়ের ধমক ও জোর জবরদস্তিতে তাকে সব ঘটনা খুলে বলতে হয়েছে। আর সব শোনার পর থেকেই নিলয়ের মেজাজ সর্বোচ্চ তাপমাত্রায় গরম হয়ে রয়েছে। এই মুহূর্তে ইরফানকে দেখলে বোধহয় মেরেই ফেলবে। নাইমুল ইসলাম বাড়িতে নেই। রাবেয়া বেগম বোধহয় কোমর ব্যথায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। তাহলে তো কলিং বেল বাজলে দরজা নিলই খুলে দেবে, আর তাহলে তো দুজনেই মুখোমুখি হয়ে যাবে। আয় হায়, কি সর্বনাশ! পরিস্থিতি আঁচ করতে পেরে নিহারিকা দ্রুত দৌড় দিল বসার ঘরের দিকে, কিন্তু ততক্ষণে নিলয় দরজা খুলে দিয়েছে। সেই দৃশ্য দেখে বসার ঘরে এসেই থমকে দাঁড়ালো নিহারিকা। ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করল। দরজা খুলতেই ইরফানকে বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখে নিলয় অবাক হলো। এরপর আদরের ছোট বোনের সাথে হওয়া অন্যায়ের কথা স্মরণ করতেই গম্ভীর কণ্ঠে বলল, আপনি? ইরফান নিলয়ের পেছনে গুটিসুটি মেরিয়ে দাঁড়িয়ে থাকা নিহারিকাকে একবার দেখে নিল। এক দেখাতেই পরখ করে বুঝল ভারী দুর্বল লাগছে মেয়েটাকে। খাওয়া দাওয়া করেনি নাকি? নিলয় আবারও প্রশ্ন করল, আপনি এখানে হঠাৎ? ইরফান ভ্রু কুঁচকে তাকালো। ভেতরে আসতে বলবে না? গলা খাকারি দিল নিলয়। যতই হোক বয়সে বড়, বোনের স্বামী, সে অসম্মান করতে পারে না ইরফানকে। পারিবারিক শিক্ষা বলতেও কিছু রয়েছে। তাই নিলয় সরে দাঁড়িয়ে ভেতরে আসার জায়গা করে দিয়ে বলল, জি আসুন আসুন। ইরফান দুপা ফেলে ভেতরে ঢুকতেই নিহারিকা এক দৌড়ে গিয়ে তোয়ালে এনে ইরফানের দিকে এগিয়ে দেয়, কিন্তু দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে রাখে। মুচকি হেসে তোয়ালেটা গ্রহণ করে ইরফান। নিলয় সোফায় বসতে বসতে বলে ইরফানকে, হুট করে এলেন, তাও আবার এই বৃষ্টিতে? ইরফান না বসেই বলল, বৃষ্টি হবে আজ করিনি, তবে আমার তো আসারই কথা, তাই না? নিহারিকা মাথা নিচু করে ভ্রু কুঁচকে তাকালো। নিলয় দুজনের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল, এরপর বলল, রাতের খাবারটা খেয়ে যাবেন তাহলে। ইরফান নিজের শরীর ও চুল মোছার পর তোয়ালে নিহারিকার হাতে দিয়ে বলল, না শালাবাবু, বেশিক্ষণ থাকতে পারছি না, মেয়েকে বাড়িতে রেখে এসেছি, এখনই চলে যাব। নিহারিকা মনে মনে মুখ ভ্যাংসাতে ইরফান ফট করে ওর দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, যাও ব্যাগ নিয়ে এসো, বের হব এখনই। নিহারিকা নিলয়ের দিকে একবার তাকিয়ে চেঁচানোর ইচ্ছে দমিয়ে ফেলল। নিচু কিন্তু জেদি কণ্ঠে বলল, আমি যাব না। ইরফান ঠান্ডা দৃষ্টিতে তাকালো নিহারিকার দিকে। হুট করে এমন দৃষ্টি দেখে ভয় পেল নিহারিকা। এভাবে ভয় দেখিয়ে কি জোর করবে নাকি? তবে ইরফানের চেহারা ও চোখ সিরিয়াস, মুখভঙ্গি অস্বাভাবিক শীতল। নিহারিকা মাথা নামিয়ে শুকনো ঢোক গিলল। ছোট বোনের দিকে এভাবে ভয়ানক নীরব হুমকি দিতে দেখে নিলয় বলল, ও তো সকালেই এলো, দুদিন থেকে যাক, এত তাড়া তো নেই। ইরফান নিহারিকার দিক থেকে দৃষ্টি না সরিয়ে জবাব দিল, শুধু দুদিন কেন, 7 দিনও থাকতে পারে, তবে এভাবে আজ না, পরে নিয়ে আসবো আবার, আজ যেতেই হবে। ইরফানের কথার ভাঁজে হুমকি খুঁজে পেল নিহারিকা।
তবু ইরফানের শীতল দৃষ্টি সরছে না। মেয়েটা যে এত জেদি তা তো জানা ছিল না তার। নিলয় ধপ করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে না পেরে শক্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আপনি এভাবে জোর করতে পারেন না। আর ও তো নিজের ইচ্ছেতেই এসেছে। যখন থাকতেই দেবেন না তবে আসতে দিলেন কেন? আটকাতে পারেননি? ইরফান নিলয়ের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। ফোঁস করে শ্বাস ফেলে জিজ্ঞেস করলো নিহারিকাকে, কথা শুনছ না কেন? আপনার কথা শুনবো কেন? নিহারিকার তেড়া জবাবে আবারও ফ্রোকুচকে তাকালো ইরফান। অবাধ্য হবে না নিহা, ইনায়া কান্নাকাটি করছে বাড়িতে। নিহারিকা অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আমি জানি। ওকে রেখে আসতে আমারও কষ্ট হয়েছে, কিন্তু ওকে নিয়ে এলে তো এমনও হতে পারতো যে আপনি তখন উল্টো আমায়। নিহারিকার কথা শেষ হওয়ার আগেই ইরফান এবারে জোর গলায় বলে উঠল, বাপের বাড়ি এসেছো খুব ভালো কথা, নিজের মেয়েকে নিয়ে আসুনি কেন? নিহারিকা সহ নিলয়ও থমকে তাকালো। অবাক দৃষ্টিতে স্তব্ধ হয়ে তাকালো নিহারিকা। গলায় সব কথা আটকে গেল তার। ইরফান আবারও বিরক্ত হয়ে বলল, আমি কখনো দেখিনি কোনো বউ ঝগড়া করে বাপের বাড়ি আসার সময় বাচ্চাও রেখে আসে। ওকে নিয়ে আসতে পারতে, তাহলে তোমাকে নিয়ে যেতাম না। নিজের বদলে ওটাকে রেখে এসেছো আমায় জ্বালানোর জন্য। ওকে কি আমি দেখব? সারাদিন আম্মু আম্মু করছে, ডিসগাস্টিং। নিলয়ের হাসি পেল ভীষণ, কিন্তু কান্না পেল নিহারিকার। কোনো মতে অভিমানী দৃষ্টিটা ধরে রেখে সে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নিলয় নিজের গম্ভীর ভাবটা ধরে রেখে নিহারিকাকে বলল, নিহা, তুই চাপ নিস না, ইচ্ছে না থাকলে যাস না, থেকে যা আজ। আর ভাইয়া, আপনার সমস্যা হলে আমার ভাগ্নিকেও দিয়ে যান এখানে। ইরফান এবার নিজের বিশ্বাসঘাতক শালার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে নিহারিকার দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে ফিরে যাবে না? নিহারিকা কোনো মতে ভাঙা কণ্ঠে বলল, না। ইরফান ভ্রু কুঁচকে বুকে দুহাত বেঁধে বলল, শিওর? নিহারিকা আবারও এলোমেলো দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ, একদম শিওর। ইরফান কিছুক্ষণ ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। এরপর পাশে দাঁড়িয়ে থাকা নিলয়ের দিকে তাকিয়ে বলল, একটু চোখ বন্ধ করো তো। নিলয় এমনিতেই মেজাজ ভালো না, তার একমাত্র ছোট বোনের সাথে ঝগড়া করেছে ইরফান, তাই খ্যাক করে উঠে বলল, চোখ বন্ধ করব কেন? আজব তো। ইরফান নিলয়ের কাঁধে হাত রেখে নির্বিকার ভঙ্গিতে বলল, ভাবছি তোমার বোনকে ফট করে কোলে নিয়ে 2 মিনিটের মধ্যে চট করে পগার পার হব। তুমি কি নির্লজ্জের মতো এসব দেখতে চাইছ? নিলয় সাথে সাথে মাথা নাড়ল, যার অর্থ সে দেখতে চাইছে না। কি আশ্চর্য, লোক তো ভালোই বেহায়া, মুখের তো কোনো লাইসেন্স নেই, অথচ এটাকে ভদ্রলোক ভেবেছিল নিলয়। ভাবতেই তার কাশি আসছে। নিহারিকা দুজনের কথোপকথন শুনে নিজের সম্মান হারানোর আশঙ্কা করল। দেরি না করে এক পা দুপা করে পেছাতে থাকলো সে। ইরফান স্ত্রীর হাবভাব লক্ষ্য করে নিলয়কে ধাক্কা মেরে পিছনে ঘুরিয়ে দিল, আর সেকেন্ডের মধ্যে নিহারিকাকে টেনে কোলে তুলে নিল। লেটস গো হোম ওয়াইফি, তোমাকে শায়েস্তা করার বাকি ব্যবস্থা আমি পার্সোনালি বেডরুমে করব, ওকে? কোনো কিছু বলার আগেই নিহারিকাকে নিয়ে বেরিয়ে পড়ল ইরফান। নিহারিকা চেঁচানোরও সুযোগ পেল না। নিলয় আস্তে ধীরে আবারও সামনে ঘুরে খোলা দরজার দিকে তাকিয়ে রইল। অবিশ্বাস্য দৃষ্টি তার। কোনো মতে যখন বিষয়টা সে ধাতস্থ করার চেষ্টা করলো, তখনই আবারও ফিরে এলো ইরফান। তবে তার কোলে নিহারিকা নেই, আশেপাশে কোথাও নেই। বেটা কি নিলয়ের বোনটাকে কাদায় ছুঁড়ে ফেলে দিয়ে এসেছে নাকি? নিলয় আঁতকে উঠে বলল, আমার বোন কোথায়? ভ্রুকুচকে তাকালো ইরফান। তুলে নিয়ে গেলাম যে, দেখনি? তা ঠিক আছে, কিন্তু কোথায়? আপনি তো এখানে। বেশি ছটফট করছিল, গাড়িতে বসিয়ে লক করে রেখে এসেছি। নিলয় চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তা আপনি আবার এলেন কেন? ইরফান নিহারিকার ঘরের দিকে ইশারা করে বলল, আমার বউ যেসব তল্পা নিয়ে এসেছিল সেগুলো এনে দাও, যাও। নীলু এবারে ফোঁস করে শ্বাস ফেলে বলল, তল্পা নিশ্চয়ই খুলে ছড়িয়েছে, ওসব গুছিয়ে আনবো কিভাবে? ইরফান ঠোঁট কামড়ে ভেবে বলল, আমার দৃঢ় বিশ্বাস যেভাবে ব্যাগ এনেছে সেভাবেই পড়ে আছে, কিছু বের করেনি। ব্যাগটা এনে দাও, আর ওর ফোনটা। নীলয় সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে থেকেই নিহারিকার ঘরে গেল। সত্যি সত্যি নিহারিকার ব্যাগ একদম সকালে আসার সময় যেমন ছিল তেমনই দেখে নিলয় নিজেকেই গালি দিল, সাথে মনে মনে ধুয়ে দিল নিহারিকাকে। ওর তাহলে এতই বিশ্বাস ছিল যে তাকে নিতে আসবেই। বাহ, বেশ পিরিত চলছে। শুধু শুধু সে কাবাবে হাড্ডি হতে যাচ্ছিল। সুন্দর করে ব্যাগটা নিয়ে এসে কালো মুখ করে ইরফানের হাতে দিল নিলয়। ইরফান এবারে নিলয়ের কাঁধে হাত রেখে বলল, ভালো হয়ে যাও শালাবাবু, মেয়েদের মতো কুটনামি করছো, অথচ তোমার উচিত ছিল তোমার বোনকে আমি আসার আগেই সযত্নে বাড়ি ফিরিয়ে দেওয়া।
ভেরি ব্যাড। এরপর থেকে ও এখানে আসলে আমায় কল করে বলবে নিজের জিনিস নিয়ে যান, এই ঝামেলা রাখতে পারবো না। ওকে। নিলয় কিছু বলতে চেয়েছিল, কিন্তু ইরফান না শুনেই গটগট করে বেরিয়ে গেল। নিলয় ধপ করে বসে পড়ল সোফায়। কিছুক্ষণ ভ্রু কুচকে ইরফানের যাওয়ার পথে তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলল। না, যতটা খারাপ ভেবেছিল তার জামাইবাবু ততটাও খারাপ নয়।